আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে যত আলোচনা হচ্ছে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেও যেন মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির একটা অংশ হিসাবে তারা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ডিসি পদে নতুন নতুন লোককে নিয়োগ করতেছে। এ পর্যন্ত যতদূর আমি জানি 52 জেলায় 3 দফায় 52 জেলায় তারা নতুন ডিসি নিয়োগ করেছে। ডিসি মানে জেলা প্রশাসক আর কি, তাকে নিয়োগ করেছে। এই পদটা নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ এই কারণে এদেরকে বলা হয়ে থাকে রিটার্নিং অফিসার। মানে একটা জেলায় যতগুলি নির্বাচন হবে, যতগুলি উপজেলা অথবা আসনে নির্বাচন হবে, সেই নির্বাচনের ফলগুলো রিটার্নিং অফিসারই কিন্তু ফলটা ঘোষণা করবে একভাবে। এটি হলো রিটার্নিং অফিসার পদটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি অনেকে এমনও বলে থাকেন যে তাদের উপরেই নির্ভর করে এই নির্বাচনটা কেমন হচ্ছে বা কেমন না হচ্ছে। এই হলো গিয়ে বেসিক কথা, ডিসিদের ভূমিকা। এটা সবাই জানে। উপজেলা ইউএনও অথবা এরা 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 নির্বাচনের ফলটা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে প্রথম পাঠাবে, ওইখান থেকেই হবে। তো এই যে গুরুত্বপূর্ণ পদ, এই পদে নতুন নিয়োগ হয়েছে। আগে যারা ছিল সবাইকে চেঞ্জ করা হয়েছে। আগে কারা ছিল? এই গত 1-1.5 বছরে কারা ছিল? আওয়ামী লীগ আমলে যারা ছিল তারা কি কেউ ছিল? না, তারা কেউ ছিল না। আওয়ামী লীগ আমলের ডিসি সবগুলি পরিবর্তন করা হয়েছিল। গত 1 বছর নতুন ডিসি ছিল এবং তাদেরকে আরেক দফা চেঞ্জ করা হলো, একদম ফ্রেশ নতুন লোক নিয়োগ করা হলো, যে নাকি ওই জেলার সম্পর্কে তার কোনো ধারণাও নাই এমন লোককে দেওয়া হলো। কি উদ্দেশ্যে, কি পলিসি? নিশ্চয়ই একটা পলিসি এখানে আছে, নিশ্চয়ই একটা লক্ষ্য আছে, নীতি আছে। কি আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কিন্তু আপনারা এইগুলো নিয়ে এর মধ্যে কিছু বিতর্ক কিন্তু শুরু হয়েছে। তার আগে আমাকে দেখে নিই 3 দফায় যে নিয়োগটা করা হলো। প্রথম নিয়োগ করা হলো 8 তারিখে, এই মাসের 8ই নভেম্বর শনিবার। সেদিন 15টা জেলায় নতুন নিয়োগ করা হয়, নতুন ডিসি নিয়োগ করা হয়। 9 নভেম্বর 14 জেলায় নতুন ডিসি দেওয়া হয় এবং 9 নভেম্বরের নিয়োগটা ছিল বড় অদ্ভুত এই কারণে এটা আমরা দেখেছি যে এটা দেওয়া হয় গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। গভীর রাতে কেন প্রজ্ঞাপন জারি করা হয়, এক রহস্য। কেন আগের দিন কি দিনের বেলা অফিস খোলা ছিল না? অথবা রাতটা শেষ হলে সকালে কি অফিস খোলা থাকবে না? এটা কেন? এটা কিন্তু ক্লিয়ার না। কারণ 9 নভেম্বর কিন্তু এমন তো না যে পরের দিন শুক্রবার ছিল। 9 নভেম্বর ছিল রবিবার। তো রবিবারের পরের দিন সোমবার আসতো। সমস্যাটা কি আছে? কেন গভীর রাতে করতে হলো এটা কেউ জানে না। নিশ্চয়ই আমাদের কোনো কারণ আছে, লেনদেনের ঘটনা আছে কিনা বলতে পারবো না। তবে এই 9 নভেম্বরে যে ডিসিগুলো নিয়োগ করা হয়, এদেরকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা হলো রাতের ডিসি নামে তারা পরিচিত হয়ে গেছে। সে রাতে বেলা নিয়োগ করা হয়েছিল। অদ্ভুত একটা নিয়ম। যা হোক, সেটা হয়েছে। তারপরে আপনার 4 দিন গ্যাপ দিয়ে 13 নভেম্বর বৃহস্পতিবার এটা 2টা আলাদা প্রজ্ঞাপন দিয়ে মোট 23 জনকে ডিসি নিয়োগ করা হয়। এই প্রথমে 15, তারপরে 14, তারপরে 23, এই সব মিলিয়ে 52 জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়ে গেছে। তার আর বেশি একটা বাকি নেই, আর 8-9টা জেলা বাকি আছে। এখন এই 52 জেলায় কাদেরকে ডিসি নিয়োগ করা হলো, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে যারা করেছেন এবং আমি নিজেও কিছুটা করেছি, দেখেছি এখানে অনেক লোক আছেন যারা নাকি বেসিক্যালি কখনোই মাঠ প্রশাসনের কাজ করেননি। এটি কীভাবে সম্ভব? সাধারণত ডিসি হন কারা? ডেপুটি সেক্রেটারি পদের লোকেরা ডিসি হন, বিশেষ ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি হন। তো মাঠ পর্যায়ে কাজ না করে তারা ডেপুটি সেক্রেটারি হলো কী করে? হ্যাঁ, হয়েছে একটা কারণে, সেটা আমি বলি। সেটা হলো গিয়ে এবার এই অর্থনৈতিক ক্যাডার যেটা আছে, এই ক্যাডারটাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে। এই যে একীভূত করা হয়েছে, করার কারণে তারা এখন প্রশাসন ক্যাডারের লোক হয়ে গেছে। এই অর্থনৈতিক ক্যাডারের লোকেরা কিন্তু কখনো মাঠ প্রশাসনে বা এর আগে কোনো নির্বাচনী প্রচারণে কাজ করে না, নির্বাচনী কাজে কাজ করেনি। এদের ম্যাক্সিমাম 2-1 ব্যতিক্রম থাকতেও পারে। তো এরা যেহেতু একীভূত হওয়ার পরে আসলে প্রশাসন ক্যাডারে হয়ে গেছে, এদেরকেই বেশি নিয়োগ করা হয়েছে। কেন? এর একটা কারণ আছে, কিন্তু এর পেছনে কারণটা হলো সরকার এবার একটা নিয়ম করেছিল যে 2024, 2018 এবং 2014 এই 3টা নির্বাচন, যে 3টা নির্বাচনই খুবই ফল্টি নির্বাচন ছিল বলে আমরা সবাই জানি। 2014-তে তো অর্ধেক আসলে নির্বাচনই হয় নাই, 2018-তে রাতের ভোট হয়ে গেছিল এবং 2024-এ
আমি আর ডামি নির্বাচন হয়েছে। এই 3 নির্বাচনে যারা ডিসি হিসেবে কাজ করেছে এবং মাঠ পর্যায়ে কাজ করেছে এবং নির্বাচনী কাজে যারা জড়িত ছিল, একটা সহজ নিয়ম করা হয়েছিল যে এদের কাউকে এবার নির্বাচনী কাজে জড়িত রাখা হবে না। শুনতে ভালো শোনা যায়, তাই তো, এরা তো খারাপ নির্বাচন পরিচালনা করেছে, তো এদেরকে আগে রাখবো না। এদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। এখন বাদ দিলে পরে লোক তো কমে যাচ্ছে, তখন ওই প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়া যে অর্থনৈতিক ক্যাডার, সেখান থেকে লোকজনকে নেওয়া হয়েছে। প্রবলেমটা হয়েছে কি, এদের তো মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নাই। এদের মধ্যে অনেকে নতুন ডিসি হয়েছেন, তাদের এর আগে কোনো এই ধরনের এক্সপিরিয়েন্স নাই। তাহলে তারা এখানে এসে কি করবেন? তারা কি ভালো করতে পারবেন? নির্বাচনী কাজ একটু জটিল কাজ, লোকজনকে চিনতে হয়, একটা এলাকার কে কেমন লোক জানতে হয়, কে মাস্তান কে ঘিরিঙ্গি, এগুলি বুঝতে হয়। সেটা বোঝার জন্য কিন্তু একটা ধারণা থাকা লাগে, মাঠ পর্যায়ে কাজ করতে হয়। প্রশাসন ক্যাডারে কি হয়, এরা সাধারণত কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে, অথবা এসি ল্যান্ড হয় অনেকে, ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে কিন্তু এইভাবে ধীরে 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 তারা কিন্তু উপরের দিকে ওঠে। তাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। এখন মাঠ পর্যায়ে কাজ করার যার অভিজ্ঞতা নাই, তেমন লোককে যদি আপনি ডিসি বানিয়ে দেন, উনি যে কী করবেন? উনি যে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন, থতমত খেয়ে যাবেন, বুঝতে পারবেন না। হয়তো অন্য লোকের সাহায্য নেবেন, যার সাহায্য নেবেন সেই লোকটা যদি সৎ না হয়, তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাবে। তো এই রিস্কটা তারা নিল যে কারণে, সে কারণটা খুব ভালো কারণ ছিল। আসেন একটু আলোচনা করি। কারণটা কি? কারণটা হলো এরা আওয়ামী লীগের নির্বাচন করেছে, অতএব খারাপ। আওয়ামী লীগের নির্বাচন কে করেছে এর মধ্যে? আমি মনে করি যেটা, যে 2014 এবং 2024 যারা কাজ করেছে, 14 যারা কাজ করেছে 10 বছর হয়ে গেছে, এদের আর ডিসি হওয়ার মতো সম্ভব হয়তো নাই, কাজে এটা বাদ রাখি। আমি 18 এবং 24টি আলোচনা করি। 18 যারা নির্বাচন করেছেন, এরা অবশ্যই সরকারের অর্ডার মেনে খুবই খারাপভাবে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। এই লোকগুলি আমি মনে করি কালপ্রিট টাইপের, সেটা নিয়েও প্রশ্ন আছে, এই আলোচনা আরেকটু পরে আসি। আর 2024 যে নির্বাচনটা হয়েছে, এটা তো খুব স্মুথ নির্বাচন হয়েছে, কারণ এখানে তো কোনো বিরোধী দলই ছিল না। এখানে তো আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয়েছে, যেটাকে আমরা আমি আর ডামি নির্বাচন বলি। তো আমি আর ডামির নির্বাচনে ডিসিতে তো তেমন কিছু করণীয় নাই, দুই পক্ষই তো আওয়ামী লীগ। কাজে এখানে আওয়ামী লীগের পক্ষে তাদের পক্ষপাতে দেখানোর তো কোনো সুযোগই নাই। যেদিকে উনি পক্ষ নেন না কেন, সেটাই তো আওয়ামী লীগ। কাজেই এদেরকে কিন্তু আপনি সেভাবে ওই দোষী অথবা খারাপ অথবা পক্ষপাত অভ্যস্ত বলতে পারবেন না। বিপরীত দিকে 2018 যেটা হয়েছিল, এটাকে আমি মনে করি তারা পক্ষপাত দুষ্ট ছিল। কিন্তু তারপরে যে কথাটা আছে, পক্ষপাত দুষ্টতা কেন? সরকার বলেছিল বলে, সরকার যেভাবে চাবে তার বাইরে কি ডিসিদের পক্ষে যাওয়া সম্ভব? আমি তো মনে করি সরকারের যে যারা নাকি সরকারের আদেশ, সরকারের নীতি বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের আপনি যদি ধরেন, তাহলে ডিসি, বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসক অথবা এমনকি ইউএনও, এরা সবাই তো সরকারের পলিসিটাকে হোল্ড করে। এদেরকে পক্ষে কি সম্ভব সরকারের পলিসির বাইরে যেয়ে কিছু করার? সম্ভব না। তারপরে তো মনে মনে কিছুটা থাকতে পারে, সেটা তো এখনও আছে। এখনও তো এই ডিসি যারা আছেন, তারা ডক্টর ইউনূসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না। যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা কি ডক্টর ইউনূসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না? এমনকি যারা সচিব আছেন, তারাও তো প্রকাশ্যে ইউনূসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন। তো এরাও তো সরকারের লোক। তো ইউনূসের সরকার কি পক্ষপাত মুক্ত? সেটা যে নয়, সেটা তো আমরা আগেও বহুবার বলেছি, মানলাম। তারপরেও এখন যে নিয়োগ হয়েছে 52 জন, এরা কারা? খোঁজ দিয়ে দেখেন, এরই মধ্যে কিন্তু আওয়াজ হয়ে গেছে যে এরা মূলত হলো যে বিএনপি এবং জামাত ইসলাম, এদের মধ্যে একটা টাগ অফ ওয়ার ছিল যে কার কতজন লোককে এখানে নিয়োগ দেওয়া যায়। অনেক জেলায় জামাতের, অনেক জেলায় বিএনপির, এরকম কিন্তু আছে। যেমন আমার নিজের জেলা এই আপনার ময়মনসিংহ, আমি তো জেনেছি এর আগে যে ডিসি ওখানে ছিলেন, উনি জামাতের লোক ছিলেন। এর আগে এটা কোনো অন্যায় কিছু না, হতেই পারে, উনি তো ভোট দেন কোনো না কোনো জায়গায় না। তো এরকম কিন্তু হতেই পারে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, জামাত অথবা বিএনপি, এই তো হয়েছে। যদি জামাত এবং বিএনপি ডিসি সব জায়গায় থাকে, তাহলে জামাত এবং বিএনপির বাইরে অন্য যে দলগুলো আছে, তাদের প্রতি কি পক্ষপাতমূলক আচরণ হবে না? হবে তো। তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হবে? এটা হবে না। তার চেয়ে বরং আমি অন্যভাবে বলি, তার চেয়ে বরং যদি আওয়ামী লীগের ডিসি যারা ছিল, যারা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত, তাদেরকেই রাখতেন, সেটা বরং এর চেয়ে ভালো হতো।
কারণটা কি? কারণটা আমি বলি, এবার 3 নির্বাচনে আওয়ামী লীগ নাই, তাহলে ওরা যদি পক্ষপাত আচরণ করতে চায় তাহলে কার প্রতি করবে? আওয়ামী লীগ তো নাই। এখন তৃতীয় একটা দল, যেমন বিশ্বকাপে খেলা হয় না, যেদিন মনে করেন আপনার ব্রাজিল এবং আর্জেন্টিনায় খেলা হয়, সেদিন রেফারি কি ব্রাজিল অথবা আর্জেন্টিনা থাকে? থাকে না। সেদিন তো ফ্রান্সের রেফারি থাকে, অথবা যুক্তরাষ্ট্রের রেফারি থাকে, অথবা ইংল্যান্ডের রেফারি থাকে, অথবা স্পেনের থাকে, মানে তৃতীয় একটা দেশের থাকে। আমি যদি ডিসির যে পোস্টটা, সেটা রিটার্নিং অফিসার হিসাবে যদি আমি মনে করি রেফারির কাজ, তাহলে তো মানে বিএনপি এবং জামাতের বাইরের একজনকে ডিসি রাখা উচিত ছিল, তো সেটা ভালো হতো। তো যদি আওয়ামী লীগ পন্থী আপনি মনে করেন, তো তাকেই রাখেন, তাহলে তো নির্বাচনটা ভালো হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এই সরকার তা করেনি। আর তারও চেয়ে বড় কথা, বেসিক যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই সরকারের কি কাজ ডিসি পরিবর্তন করার? উনি এক নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন হবে, নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনে কে কোথায় থাকবে না থাকবে এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। উনি যাকে বসালে পরে নির্বাচনটা সঠিক হবে, ভালো হবে, সেটাই তার করা উচিত। এবং আমি তো মনে করি যেই দিন তফসিল ঘোষণা হবে, তারপর এই নির্বাচন কমিশনের উচিত হবে সকল ডিসিকে আবার নতুন করে বদলি করা। সকল ডিসিকে সরকার যেভাবে সেট করবে, আপনি সেভাবে যদি করেন, তাহলে আপনার স্বাধীনতা থাকলো কোথায়? আমি আশা করব এই নির্বাচন কমিশন যদি প্রকৃতপক্ষেই একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে শিডিউল ঘোষণার পর এই সকল ডিসিকে আবার পরিবর্তন করুন। আপনাদের যেটা ভালো, আপনারা সবাই প্রশাসনের সঙ্গে ওরা জড়িত ছিলেন, যিনি সিইসি একজন সচিব ছিলেন, উনি জানেন, এবং উনি সেই হিসাবে যাকে আপনার নিরপেক্ষ মনে হয় তাকে আপনি নিয়োগ করেন, অথবা যাকে নিয়োগ করলে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, তাকেই নিয়োগ করুন। নির্বাচনের জন্য যেই ডিসিগুলো নিয়োগ করা হয়েছে, এগুলি সবই মতলবী ডিসি। দু একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমার বিবেচনায় ওই ব্যতিক্রম খুঁজতে যায় না, তাহলে আর পারবেন না। একদম রাফলি সব ডিসিকে প্রত্যাহার করে নিয়ে আসবেন এবং নতুন ডিসি নিয়োগ করবেন। আপনার জায়গায় মনে রাখবেন, যদি নির্বাচন ভালো না হয়, তাহলে কিন্তু নির্বাচন কমিশন আপনাকে লোকে দায়ী করবে। যে দায় আপনার উপর আসবে, সেই দায় অন্যের হাতে দিয়েন না, মানে অন্যকে সেই কাজ করার জন্য দায়িত্ব দিয়েন না। ওনারা ডিসি সেট করবে, নির্বাচন নিয়ে আপত্তি উঠবে, এবং তখন কিন্তু আপনারা দায়বদ্ধ হয়ে যাবেন। যেখানে জামাতের ডিসি আছে, তার ব্যাপারে বিএনপি অভিযোগ তুলবে। যেখানে বিএনপির ডিসি আছে, সেই জেলার ব্যাপারে জামাত অভিযোগ তুলবে। এই দায় আপনারা কেন নেবেন? নেবেন না। আপনাদের হাতে শিডিউল ঘোষণা করার পর পুরো দেশে প্রশাসনকে আপনাদের ঢেলে সাজানোর সম্পূর্ণ এখতিয়ার আছে। কেবল তাহলেই বুঝবো আপনারা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছেন। আমি কিন্তু যাচ্ছেন বলি নাই, চাচ্ছেন বলেছি, চাওয়া। দেখেন, রুহুল কবির রিজভী তিনি বলছেন সে বলছেন, যুক্তি দিচ্ছেন, গণভোটের 4টি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে প্রশ্ন রাখছেন রুহুল কবির রিজভী। তিনি বলছেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তার টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। কথা সত্য। আমি আজকে একটা অনলাইন লাইভে ছিলাম, সেখানে এই কথাটাই বলছিলাম যে আসলে এই যে গণভোটের বিষয়বস্তুটা বোঝাটা, এটা মানে রীতিমতো এই বোঝার মানটা যদি থাকতো, বুঝতে যদি পারতো যে সমস্ত বিষয়, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, প্রধানমন্ত্রীর মেয়াদ, এই আরো অনেকগুলি জটিল বিষয়, তাহলে তো দেশের এই অবস্থা হতো না। তাহলে দেশের এইরকম আমাদের গণতন্ত্রের এরকম রুগ্ন অবস্থা হতো না। এখানে গণতন্ত্রের নামে কেউ ফ্যাসিজম চালাতে পারতো না। হাসিনার সরকার এইভাবে টিকতো না, কোনো সরকার 5 বছরও টিকতো না। কারণ তারা যে ধরনের ফ্যাসিস্ট আচরণ করে, যে ধরনের তারা তাদের এই কর্মকাণ্ডগুলো করে, তার বিরুদ্ধে মানুষ দফায় দফায় রাস্তায় নামতো। এই মানে মাসে 2 বা 3 বার রাস্তায় নামতো। এখন একজন রাজনীতিক ববি হাজ্জাজ, দেখছিলাম একটা ক্লিপে, তিনি বলছেন যে 8 মাসে 30টা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফরেন সার্ভিস একাডেমিতে বারবার যেও তারা প্রতিটা বিষয় বুঝতে চেয়েছেন অধ্যাপক আলী রিয়াজের কাছে। তারপরও তারা পুরোটা বুঝেছে কিনা সন্দেহ। 8 মাসে যেখানে যারা দেশ চালাবেন সেই রাজনীতিকরাই যদি না বুঝে থাকেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে?
সাধারণ মানুষের বোঝাটা তো আরো কঠিন। তারপরে যখন নির্বাচন শুরু হবে তখন প্রত্যেকটা প্রার্থী ক্যান্ডিডেট জেতার জন্য ভোটারদের কাছে সে তার কিভাবে জিতবে সেই প্রচারণাগুলো চালাবে। এই সময় কি গণভোটের কোনো বিষয়বস্তু নিয়ে প্রচার চালানোর কোনো স্কোপ আছে? নেই। এইরকম গণভোট বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বে কোথাও হয়নি। এটা বিরল ঘটনা। এটাও একটা গবেষণা করা দরকার যে এইরকম জটিল বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়া, যে এটাতে মত আছে কিনা, ওটাতে মত আছে কিনা, এটা সেটা, এগুলি এটা নাই। আমরা একবারে মনে হচ্ছে যেন বিশ্বের সবচেয়ে একটা শিক্ষিত জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর ভোট হচ্ছে। তো এই কারণে এই মানে গণভোটের নির্বাচনের দিন গণভোট এটার একেবারেই মানে অবান্তর হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জুলাই সনদের বিষয়বস্তুও আর মানুষ বুঝতে চাইবে না। সেজন্য বলছিলাম যে এই দুইটার আসলে কবর হয়ে গেছে অথবা সলিল সমাধি হয়েছে, এছাড়া কি বলার আছে? এটা একটা গোজা মিল ছাড়া সব পক্ষকে খুশি করে একটা হইলো আর কি, এইরকম, যাতে এনসিপিও খুশি থাকে, জামাতও খুশি থাকে, বিএনপিও খুশি থাকে, এবং হয়েছেও তাই। বিএনপি তো আগাগোড়া গণভোটই চায় নাই। জুলাই সনদ যেইটা তারা তাদের 31 দফার যে সংস্কার প্রস্তাব যেটা তারা মিন করে, তার অংশ হিসেবে তারা জুলাই সনদে স্বাক্ষর করছে। তারা এমনিতেই করতো, এই জুলাই সনদ যদি স্বাক্ষর নাও হইতো তারা স্ট্রাকচার পরিবর্তন করত, বেশ কিছু প্রস্তাবনা তারা আনতো। তো এখন ঠিক আছে, জুলাই সনদ হয়েছে, এখন সবাই দিল, কিন্তু এই জুলাই সনদ কেউ বাস্তবায়ন করবে না। আমি বলে দিলাম, কেউ বাস্তবায়ন করবে না। আগামী দেখেন আজকে কালকে এক সপ্তাহ যাইতে না যাইতে যখন কি শিডিউলটা শুধু ঘোষণা করুক, শিডিউলটা ডিসেম্বরে করবে, শিডিউলটা এক সপ্তাহের মধ্যে করুক, আগামী সপ্তাহে করে দিক, তারপরে দেখবেন যে কোথায় গণভোট, কোথায় জুলাই সনদ, খবরই থাকবে না। এবং ডিসেম্বরে করলেও তাই হবে, না করলেও যে নির্বাচনী যে উত্তাপটা বাড়তেছে তার ফলে আর ওই গণভোটের কোনো স্থান নাই। ফলে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই সত্য যে এই দুটি বিষয়, গণভোট আর জুলাই সনদের আসলে সলিল সমাধি। মহাবিপদ এই শিরোনামে কথা বলতে চাই, কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে একটা মহাবিপদের বলেছেন যে সামনে যদি নির্বাচন নিয়ে ঐক্য না থাকে তাহলে মহাবিপদ। আমি সেই প্রসঙ্গে যাবার আগে একটু এই বিষয়টা নিয়ে কথা তুলতে চাই যে নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের বাংলাদেশ থেকে যাচ্ছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে। আমি ডাক্তার আব্দুল নূর হোসেন আপনার কাছ থেকে শুরু করতে চাই যে বৈঠকটা তো আন্তরিক নিরাপত্তা বৈঠক, কিন্তু এখানে আসলে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর হবে কিনা আলোচনার বিষয়বস্তু, নিজেদের মধ্যে আলোচনায় আপনার কি বিশ্লেষণ, কি মনে হয়? কারণ 17 তারিখে বা শেখ হাসিনা রায় আছে, যদিও রায়ের পরে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু একটা মানে আলোচনার বা কোথাও কোনো ফ্যাক্টর হবেন কিনা শেখ হাসিনা? না, এই ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে একজন ব্যক্তি কখনো ফ্যাক্টর হবেন না, কিন্তু যেটা ঘটবে সেটি হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা আসলে এক ধরনের আঞ্চলিক সহযোগিতার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে বিগত সরকার যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময় আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি, যত সমঝোতা কিংবা অন্যান্য যত ধরনের সহযোগিতা হয়েছে, এই বিষয়গুলি ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হবে এটা নিয়ে আমার ধারণা যে এক ধরনের প্রশ্ন থাকতে পারে। কেননা পরিবর্তিত পরিস্থিতিতে আহ, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে একাধিক ব্যক্তি এবং কিছু রাজনৈতিক দল প্রচুর পরিমাণে আহ, কথা বলেছেন এমন ভাবে যেন আহ, ভারত এবং অন্যান্য কিছু দেশ আমাদের নিরাপত্তা জনিত হুমকি, বরং আঞ্চলিক নিরাপত্তার সহযোগী না। ফলে আমার মনে হয় যে এক ধরনের শীতল একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছে, তাই এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনে আহ কতটুকু ওয়ার্ম ওয়েলকাম হবে কিংবা কতটুকু উষ্ণ আলোচনা হবে, এই বিষয়গুলি হয়তো একটা চিন্তার বিষয় হতে পারে। আর আরেকটি হচ্ছে যে সম্পর্কে যদি কোনো বরফ থাকে, সেই বরফ গলানোর বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকে করতে হবে, কেননা সম্পর্কে এক ধরনের উত্তাপ তৈরি করার বিষয়টাও কিন্তু আমরাই করেছি। তাই আমার সেরকম মনে হয় কিছু যে করা হবে বলে আপনার মনে হয়? মানে আপনি বলছেন করতে হবে, করা কি হবে বলে মনে হয়? করার আমার ধারণা হয়তো একটা চেষ্টাও থাকবে, কেননা সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের আগে আহ কিছু সমস্যা কিন্তু থাকে। যেমন নির্বাচনের সময় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, হুম, সীমান্তে এক্সট্রা নজরদারি রাখা,
নির্বাচনের সময়ে আহ সীমান্ত চৌকিগুলিতে অধিকতর নজরদারি করা, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখা যাতে কোনোভাবেই অবৈধ কোনো অস্ত্র কিংবা সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ না করে নির্বাচনকালীন হুম সময় বা তার আগে। এই বিষয়গুলির ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় ভারতের একটা সহযোগিতার প্রয়োজন থাকে, এই জন্য যে আমাদের এখানে অবৈধ অস্ত্র ঢোকার যে রুট, সেটা কিন্তু দুটি দেশ, মিয়ানমার এবং ভারত। এবং ভারতের সঙ্গে আমাদের বৃহৎ সীমান্ত থাকার কারণে এটা অনেক সহজ। বিশেষ করে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে প্রচুর দেশীয় অস্ত্র তৈরি হয়। ভারতে কিন্তু আহ একেবারে আসলের মতো দেশীয় অস্ত্র তৈরি হয়, যেগুলি হয়তো কার্যকারিতা কম কিন্তু যথেষ্ট হুম লেথাল। ফলে এই জিনিসগুলি যাতে না ঢুকে, এরকম একাধিক চিন্তা ভাবনা আছে। এবং জি, আমার কাছে সেগুলো মনে আলোচ্য হয়েছে যে বিষয়বস্তু হতে শুধু পারে। তাই না, সীমান্তবর্তী যে নির্বাচনী এলাকাগুলি আছে, সেইখানে বিভিন্ন সময় দলগুলি অভিযোগ করে যে ভুয়া ভোটার ঢুকে পড়ে। এরকম নানান আছে, আপনি দেখবেন ইন্ডিয়াও করে এটা, যে আমাদের লোক নাকি গিয়ে সেখানে ভোট দিয়ে দেয়, এইসব বলে। তো এইগুলি যাতে প্রশ্ন না উঠে, এই জন্য আমার মনে হয় যে আলোচনা হবে বা করা উচিত। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল মুত্তার স্যার। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকেও একটু শুনি। আপনার কি মনে হয় যে আসলে যেহেতু আমরা মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সেখানে গেলেন, ভারতে গেলেন, তারপর পরই অজিত দোভালের সাথে একটা বৈঠক হয়েছে। তারপরেও সম্ভব মানে জানা যায় যে কয়েকবার দেখা হয়েছে অজিত দোভালের সাথে। এখন অজিত দোভালের সাথে বৈঠক হতে যাচ্ছে খলিলুর রহমানের, এবং তার আমন্ত্রণেই যাচ্ছেন তিনি এই বৈঠকে যোগ দিতে। আপনার কি মনে হয় এখানে কোনো ফ্যাক্টর হতে পারে? নাকি আপনিও ডাক্তার আব্দুল মুত্তার স্যারের সাথে একমত? হতে পারে, কারণ এটা তো নির্ভর করছে 17 তারিখ আসলে কি রায় হয়। রায় হয় যদিও সবাই অনুমান করছে যে বড় ধরনের সাজাই এখানে দেওয়ার প্রচেষ্টা আছে, এবং সেই প্রেক্ষাপট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো সেটা যে দুই দুই পক্ষ দুই আহ, বড় নেতা যখন মিলিত হয়, স্বাভাবিকভাবে সেখানে এটা আসতে পারে। আমি এখনো পর্যন্ত শিওর না তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলাপ হবে কিনা, কারণ আমি দেখেছিলাম যে সাইডলাইনে একটা বৈঠকের চেষ্টা হচ্ছে। যদি হয় সেখানে আসতে পারে, কিন্তু নিরাপত্তা বিষয়ক যে আঞ্চলিক আহ, আহ, বৈঠক সেখানে হতে যাচ্ছে, সেটা তো সব রাজনৈতিক দলগুলো এই অঞ্চল, সরি, সব দেশগুলো এই অঞ্চলের ওরা বৈঠক করবে। এবং সেখানে স্বাভাবিকভাবে ভারত তার কনসার্ন যে সমস্ত দেশগুলোর সাথে আছে, যে এইসব বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন, সেগুলো নিশ্চয়ই ভারতের পক্ষ থেকে আসবে। বাংলাদেশের তরফ থেকেও একটা, আপনি কয়দিন ধরে একটা খবর দেখছেন যে লালমনিরহাটের পাশে যে ইয়েটা আছে, যে চিকেন নেক বলে যেটা বলা আছে, শিলিগুড়ি সীমান্ত যেটা, সেখানটা নিয়েও বিরাট একটা ইয়ে পশ্চিম পাশে। আর বাংলাদেশ আছে করিডোরের দক্ষিণ দিকে, আর ভুটান আছে করিডোরের উত্তর দিকে, আর চীন আছে একটুখানি দূরে, এই যে তিব্বত অঞ্চল যেটা ভুটানের ওপারে উত্তরের উত্তরের দিকে আছে এটা। হুম, তো এই পরিস্থিতিতে, সরি, হ্যাঁ, তো এই জি, আমরা এই কিন্তু শুনছি। জি। হুম ও আচ্ছা, আমার একটা কল এসেছিল, তো এখানে আমার ডিস্টার্ব হচ্ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই করিডোরটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ভারত সেখানে যদি নিরাপত্তা সংকট বোধ করে, যেটা সেভেন সিস্টারকে নিয়ে তারা বারবার এই উদ্বেগ প্রকাশ করে আসছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে। তো আমার মনে হয় যে সেই বিষয়গুলো এখানে আসতে পারে, যেহেতু যদি দ্বিপাক্ষিক আলাপ হয়ে থাকে, নিরাপত্তার প্রশ্নে এইসব বিষয়গুলো আসতে পারে। আর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও যে এখানে আসবে না তা না। নিরাপত্তা উপদেষ্টার সাথে এই আমাদের খলিলুর রহমানের এর আগে একটা বৈঠক হয়েছিল দিল্লি ইয়েতে, আহ আপনার থাইল্যান্ডে প্রথম হয়েছিল যখন নিরাপত্তা উপদেষ্টা হন নাই। এরপরে এসে ওনাকে এই পদ দেওয়া হলো, যদিও তার এই বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে দেশে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল, কারণ পররাষ্ট্র বিষয়ে ওনার সামান্য কিছু অভিজ্ঞতা আছে, যেখানে যেহেতু ইভেন উনি অ্যাম্বাসেডরও ছিলেন না। তো এই পরিস্থিতিতে ওনাকে বিরাট একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টের বিপরীতে তাকে কতটা ইন্ডিয়া মূল্যায়ন করে, এবং কতটা এই মুহূর্তে তিনি বাংলাদেশ কিংবা ওই অঞ্চলের বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না সে বিষয়ে আশ্বাস দিতে পারেন, সে বিষয়গুলোর উপর নির্ভর করছে। ভারতে ইতিমধ্যে কয়েকটা একটা বিস্ফোরণ ঘটেছিল, সেটা আপনি দেখেছেন। হুম হুম সেই জায়গায়ও কিন্তু বাংলাদেশের নাম এসেছিল, যে যে পাকিস্তানি গোয়েন্দা, পাকিস্তানি যে জঙ্গি সংগঠনের একটা বড় নেতার নাম উঠে এসেছিল, যে তারা চাচ্ছিল যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের উপর অস্থিতিশীলতা সৃষ্টি করার। সার্বিকভাবে
বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় মিডিয়ায় এক ধরনের বড় ধরনের প্রচারণা আছে যে ভারত বাংলাদেশের জন্য আগামী দিনে একটা নিরাপত্তা হুমকি হিসাবে দেখা দিচ্ছে। ওই বিষয়গুলো আমার মনে হচ্ছে এখানে উঠে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। জি, আপনি বলছিলেন যে নিরাপত্তা উপদেষ্টার এই পদ দেয়া প্রসঙ্গে, তখন মনে পড়লো এটাও একটু জিজ্ঞাসা করে ফেলি একই সাথে যে প্রফেসর আলী রিয়াজকে এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা দেয়া দেয়া হচ্ছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখেন? তিনি তো এখন যদিও প্রবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। উনার এই বিষয়টা আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে উনি যে কাজ করে গিয়েছেন এখানে, ঐকমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে দিয়ে যে উনি চলে গেছেন, তো এই অনৈক্যের বরফ যে এখন মানে আরো মানে আরো কঠিন হয়ে যাচ্ছে, সেই কঠিনতর অবস্থা থেকে সরানোর জন্য আমি তো এই মুহূর্তে কোনো উপদেষ্টাকে দেখছি না। যেহেতু উনি এই বিষয়টা ডিল করেছেন, হুম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে তার একটা কথা বলার সম্পর্ক গড়ে উঠেছে। তো সেদিক থেকে উনি যদি হঠাৎ করে এটা ছেড়ে যান, অসম্পূর্ণ হয়ে থাকে, তো নির্বাচন পর্যন্ত না হোক, আমি মনে করি যে নির্বাচন এটা হিসাব না, নির্বাচনের সাথে ওনার কোনো সম্পর্ক নেই মনে করেন, কিন্তু এর সাথে তো সম্পর্ক আছে, গণভোট নিয়ে, সংস্কার নিয়ে, এই সমস্ত কথাবার্তায় ওনার অবদান আছে। এবং বা ওনার এটা কি বলবো, অবদান শব্দ বলবো না, ওনার অ্যাকশন আছে, যে উনি এগুলো যেহেতু ওইগুলো উনিই তৈরি করেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আহ ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন। ওনার বিরুদ্ধে অভিযোগ, হুম, 17ই জুলাই রাজনৈতিক দলগুলো যে এটাতে স্বাক্ষর করেছিল, বিশেষ করে বিএনপি অভিযোগ করছে যে সেই জিনিসটাকে না দিয়ে উনি সনদে নতুন করে ওনার মন গড়া ভাবে কিছু সংযোগ করেছেন এবং কিছু সত্য দিয়েছেন, এবং সেই হুম, সেই বিষয়গুলো ইতিমধ্যে আপনার যে সনদের যে আহ গেজেট আকারে প্রকাশিত হলো, সেটা নিয়েও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তার আপত্তি জানালো, যে যেটা আমরা প্রথম প্রতিক্রিয়ায় দেখলাম যে আমাদের সাথে যেটা প্রতিশ্রুতি ছিল, সেটা হুম, প্রধান উপদেষ্টা নিজেই তো বরখেলাপ করেছেন, এরকম অভিযোগ উঠেছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে আলী রিয়াজকে জি, এখানে দেওয়াটা খারাপ কিছু হয়নি। কারণ ইতিবাচক বলে মনে করছেন। জি, আনিস আলমগীর, ইতিবাচক ধন্যবাদ মনে করি আপনাকে। এই জন্যই যে হ্যাঁ, এই ইতিবাচক মনে করি এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যেইভাবে যদু মধুদেরকে যেখানে সেখানে বসাচ্ছে এবং বসিয়েছে, প্রশাসনকে একটা মানে একটা খেলো বিষয় তৈরি করেছে। সে বিশেষ করে আমাদের মিডিয়া অঙ্গনে যে পোস্ট গুলা, বিএসএস হুম, থেকে শুরু করে বা ওয়াশিংটনের প্রেস মিনিস্টার থেকে শুরু করে অযোগ্য লোকদেরকে যে উনি বসিয়েছেন, এবং এই অযোগ্যতার লিস্ট ধরে যদি টানা হয় তাহলে সেটা আরো দীর্ঘায়িত হবে। তো সেই জায়গায় আলী রিয়াজ আমি মনে করি যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি এবং এখানে ঠিকই আছে। জি। আ আ আপনি ইতিবাচক হিসেবে দেখছেন। মানে তিনি, আপনি বলছিলেন অনৈক্য তৈরি করে গেছেন। এখন তারই যেহেতু অ্যাকশন আছে, তিনি ভূমিকা রাখতে পারেন। কিভাবে ভূমিকা রাখতে পারেন, আমি একটু ডাক্তার আব্দুল লতিফ স্যার আপনার কাছ থেকেও জানতে চাই যে এই প্রসঙ্গটা একটু ছোট্ট করে শুনে নেই যে তাকে যে এই বিশেষ পদে অল্প দিনের মধ্যে আবার দেয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি তিনি এসে এই অনৈক্যটাকে ছোটাতে পারবেন? যে অনৈক্য তিনি বাঁধিয়ে গেছেন? না, অনেক ছোটানোর তো আর কোনো পদ্ধতি তার কাছে নাই, কারণ ঐকমত্য কমিশনের কাজ তো শেষ। তা আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা তার পছন্দের লোকজনকে তার নিজের কাছে রাখতে চান। তিনি এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেন তার আস্থাভাজন লোকদেরকে দিয়ে একাধিক কাজ করাতে। এই জায়গাতে অন্য ব্যক্তিও হয়তো নিযুক্ত হতে পারতেন। আর আরেকজন হঠাৎ উপদেষ্টা তার কেন দরকার হবে, হুম, হুম, এটাও তো একটা প্রশ্ন। কারণ উপদেষ্টা নিয়োগ করলে তো উপদেষ্টাকে বেতনও দিতে হয়, তাই না? হুম, তো ওনাকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়ে রেখে দিলে কি বিষয়ে তিনি উপদেশ দিবেন সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করা হয় নাই। হয়তো হতে পারে এরকম যে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রক্রিয়া যা আছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন হলে কিংবা কোনো আলোচনার প্রয়োজন দেখা দিলে হয়তো তিনি সেই আলোচনাটা ইনিশিয়েট করবেন, অথবা তিনি সে আলোচনা অংশ নেবেন, অথবা তার কাছে লোকজন জানাতে পারবে। এটা হতে পারে এই কারণে যে এই কমিটির তো প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। তো যেহেতু উনি ব্যস্ত বিভিন্ন কাজে, কেননা তিনি তো একই সাথে প্রধান উপদেষ্টা, হয়তো এটাও হতে পারে যে তিনি নিজের উপর চাপ কমানোর চাইতে মানে ইচ্ছায় উনি ঐকমত্য কমিশনের সাথে জড়িত অন্তত একজনকে রেখে দিয়েছেন, যিনি সরকারের হয়ে প্রশ্ন উত্তর কিংবা আলোচনা সমালোচনা এগুলা করতে পারবেন বা উত্তর দিতে পারবেন। জি। আমি এছাড়া আসলে যে আমি দেখি হ্যাঁ, না কোনো কারণে যে কেন একজন উপদেষ্টা বাড়িয়ে উপদেষ্টার বেতন সুবিধাদি এই আগামী 3 মাসের জন্য দিতে হবে। এই একটাই কারণ হতে পারে। আর যদি অন্য কোনো কারণ থেকে থাকে
সেটা আমি আন্দাজ করতে পারছি না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরকম পদে মানে আগে ছিলেন মাহফুজ আলমকে আমরা দেখতাম, তিনি ছিলেন, পরে তিনিও উপদেষ্টা হলেন। তিনি অবশ্য আজকে দেখলাম বলছেন যে কেন তারা পারলেন না, মানে পারলেন না এরকম একটা জায়গায় তিনি কনক্লুশনে গেছেন। আহ, এখন আসলে বিশেষ সহকারী মনে করতে পারছি না কারা আছেন প্রধান উপদেষ্টা। এখন বিশেষ সহকারী কে আছেন আমার মনে নাই, আমারও নাই। কারণ আচ্ছা, বিশেষ সহকারীদের তো আসলে কোনো কাজ থাকে না। বিশেষ সেটাই, মানে কি সহকারীর কাজ করেন সেটা থাকে না, আমরা বুঝি মানে না। হচ্ছে যে ওনারা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যে কাজ দেওয়া হবে ওনারা সেটাই করবেন, ব্যাপারটা হুম, এরকম আর কি। কিন্তু তাদের পদমর্যাদাটা অনেক উপরে থাকে। তো জি, এই যে পদমর্যাদা, উচ্চ পদমর্যাদা দিয়ে রেখে দেওয়ার ব্যাপারটা হচ্ছে বিশেষ সহকারী আসলে অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী ধরনের একটা ব্যাপার আর কি, যে আপনার দপ্তর নাই কিন্তু আপনি মন্ত্রীর সব সুবিধা দিয়ে পাবেন। হুম, তো এইটা জি, কতটুকু যুক্তিসঙ্গত সেই বিবেচনায় না যায়, তবে এটা জি। আমার প্রশ্নটা ধারণা যে তুললাম একটা কারণ আসলে কারণেই এটা করা নিয়ে অনেক হয়েছে, প্রশ্ন উঠছে। উনি ইলেকশন প্রশ্নগুলো পর্যন্ত নিশ্চয়ই ওনার শুনেছেন। অতি হুম, আস্থাভাজনদেরকে চারপাশে রাখতে চান সেই জন্য। স্পষ্ট। ডাক্তার আব্দুল তুষার, এই ঐক্য অনৈক্য যেটা তৈরি হলো সেটা নিয়ে আরেকটু কথা বলবো, তবে তার আগে একটু শেখ হাসিনার প্রসঙ্গটা এইভাবে শেষ করি। 17ই নভেম্বর তার রায়ের ঘোষণা সময় নির্ধারিত আছে। কি হতে পারে বলে মনে হয়? মানে 13 তারিখে একটা পরিস্থিতি আমরা দেখলাম, একটা লকডাউন, সেটা নিয়েও একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয়, সেই লকডাউনটা কি সফল হলো? সরকার যে প্রতিহত হওয়ার কথা বললো, সরকার কি সফল হলো? কার সফলতা কতটুকু? আর 17ই নভেম্বর সম্পর্কে আপনার পূর্বাভাস। যে কোনো লকডাউন বলেন, হরতাল বলেন, অবরোধ, বয়কট যাই বলেন, এগুলি দুই ভাবে সফল হয়। একটা হচ্ছে আতঙ্কিত করার মাধ্যমে, এবং আতঙ্কিত করার এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের পিকেটিং, কিংবা এই কিছু পোড়ানো, শব্দ করা, টায়ার পোড়ানো থেকে শুরু করে গাড়ি পোড়ানো, বা কিছু মালামাল, বা অনেক সময় আরো বৃহৎ ক্ষতি করে এক ধরনের আতঙ্ক ছড়ানো হয়। এইভাবে একটা সফলতা আসে। আরেকটা সফলতা আসে জনগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল বয়কটে অংশ নেয়। তো গত যে লকডাউনটি আমরা দেখেছি মূলত ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়েছে। আহ, স্থগিত দল আওয়ামী লীগ তো আর কোথাও জনসভা করে নাই, বা কোনো দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে এটা জানায় না। এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা প্রচারণা থেকে শুরু হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল এরকম হয়েছে, যেটা এরই মধ্যে তারা করেছে। ফলে আমার মনে হয় যে ওইভাবে আতঙ্ক ছড়াতে তারা খুব একটা সক্ষম হয় নাই। কিন্তু তারপরও অনেকাংশে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া চলে নাই। এর একটা বড় কারণ হচ্ছে আতঙ্ক সরকারই ছড়িয়েছেন এবং আওয়ামী লীগ বিরোধীরা ছড়িয়েছেন। যেভাবে তারা রাস্তায় নেমে এসেছেন, সারাদিন মিছিল করেছেন, আওয়ামী লীগ ঠেকাতে চেয়েছেন, 32 নম্বরের আশেপাশে পাহারা দিয়েছেন, মানে তারা আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি পালন করেছেন ওই দিন। তো লাঠি সোটা হাতে যদি কেউ রাস্তায় থাকে, সাধারণত মানুষ তখন ওই রাস্তা অ্যাভয়েড করে, ওই দিন বের হতে চায় না। মূলত এই লকডাউন সফল করেছেন অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক দলগুলি। কেননা অন্তর্বর্তী সরকার অনেক কথাবার্তা বলেছেন যে এটা ঠেকানো হবে, বা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, চূড়ান্ত নিরাপত্তা আছে, এই ধরনের কথাবার্তা বলেছেন। অন্যদিকে কিছু লোক রাস্তায় প্রচুর হুজ্জত হাঙ্গামা করেছে, মানুষজনকে প্রহার করেছে। আগের সরকারের মতে মানুষের মোবাইল বের করে করে চেক করেছে মোবাইলের মধ্যে কি আছে, কোনো আপত্তিকর ছবি আছে কিনা। আগের সরকার যেমন আপত্তিকর ছবি মনে করতো বেগম খালেদা জিয়ার ছবি, এই সরকার নিশ্চয়ই কার ছবি খুঁজেছে আপনারা বুঝতেই পারছেন। ফলে স্বভাব চরিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর সরকার বলেন বদলায় নাই। হুম। হরতাল তাহলে বয়কট এইভাবে কি এগুলা আসলে ডাকে সরকারের আওয়ামী লীগ বিরুদ্ধে। তার গায়ে যে কালিগুলো ছিল আস্তে আস্তে এভাবে কি মুছে ফেলছে, যে যে তার গায়ে যে না, কালি ছিল সেই কালি না, কালী এখন? মোছা এত সহজে সম্ভব না। আওয়ামী লীগ হুম, মনে মনে খুব আশা করে। আওয়ামী লীগ তো খুব আশাবাদী টাইপের দল, মানে অনেক অন্যায় করে তারপরে ভাবে যে লোকে ভুলে যাবে। তো লোকে এত সহজে ভুলে না আসলে। আওয়ামী লীগ বড় বড় রাজনৈতিক ব্লান্ডার করেছে, আমরা শুধু মনে করছি যে আওয়ামী লীগের ভুলগুলা এই 5ই আগস্ট বা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কয়েক মাসের ভুল, ব্যাপারটা তা নয়। আওয়ামী লীগ মোটা দাগে বৃহৎ বৃহৎ যেসব ভুল করেছে সেটার কালমিনেশন বা সেটার একটা ফলাফল হচ্ছে এই আন্দোলন। ফলে আওয়ামী লীগ যদি মনে করে এই 16 বছরে তৈরি করা বিরাট অনাস্থা, মানুষের মনে ক্ষোভ, হতাশা, অনেক মানুষের অপ্রাপ্তি, এমনকি দলের অভ্যন্তরে চরম অনৈক্য, এবং দলের ভেতরে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করে সুবিধাবাদী কাউয়াদেরকে, ওবায়দুল কাদেরের ভাষায়, মূল্যায়ন করা, এরকম অসংখ্য আওয়ামী লীগের ভুল। এবং সেই সব ভুলের মোচন এরকম একটা লকডাউন টকডাউন দিয়ে সম্ভব হবে না। আওয়ামী লীগের অত্যন্ত গভীরভাবে তাদের দল নিয়ে চিন্তা ভাবনা করা হুম, উচিত, তাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত,
তারা যেভাবে ব্যক্তি নির্ভর হয়ে গিয়েছেন, হুম। যেভাবে একটু ব্যক্তির এখানেও কথায় একটু উঠে প্রশ্ন করি, বসে। ডাক্তার আব্দুল তুষার, এই যে ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত বলছিলেন না আপনি, আমরা তো শুরু থেকেই দেখছিলাম যে, এবং এটা নিয়ে দেশে আলোচনাও ছিল যে এত কিছু করার পরে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কিন্তু সম্প্রতি আহ, শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন সেখানে তিনি কিন্তু আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি সেটাকে স্বীকার করছেন। মর্নিং চায়না পোস্ট সম্ভবত সেই পত্রিকায় তিনি বলছেন যে তার প্রশাসনের মানে অপ্রয়োজনীয় রক্তপাতের কারণে তিনি অনুশোচিত, রিগ্রেট, মানে এই রিগ্রেট শব্দটা, রিগ্রেট করেন তিনি, এরকম এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। না দেখেন, এটা আসলে আপনি কিভাবে দেখেন? অনুশোচনা অনুশোচনা হচ্ছে রিপেন্টেন্স, রিগ্রেট ঠিক অনুশোচনা না। ফলে রাইট। আপনি যদি বলেন যে প্রকৃত অনুশোচনা, সেই অনুশোচনার ছাপ খুব একটা কারোর মধ্যেই দেখা যাচ্ছে না। কারণ অনুশোচনা করতে গেলে প্রথমে ভুলগুলোর কথা বলতে হবে, যে তারা কি কি ভুল করেছেন এবং তারপরে কোন কোন ভুলের জন্য তারা অনুশোচনা করেন, কোন কোন ভুলের পেছনে যৌক্তিক কারণ আছে, কোন কোন ভুল তারা না বুঝে করেছেন। মানে এই কথাগুলি নিশ্চিতভাবে মানুষকে বলতে হবে। এরকম ধোয়া ধোয়া কথাবার্তা বললে আসলে সেটা অনুশোচনা হয় না। জি, আপনি কি আর বলছেন সেটা? আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি, এইটা যে বলা, এটাও এক ধরনের পেঁচানো কথাবার্তা বলা। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ স্লোগান দিত যে কারো হাতে দেশ থাকলে পথ হারাবে না বাংলাদেশ। তাহলে এই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি না, সকল কাজের রেসপন্সিবিলিটি নিয়ে এখন একতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা তৈরি করার পরে যা কিছু ঘটবে, কেউ চাক বা না চাক, তার দায় দায়িত্ব তো একনায়কের ঘাড়েই যাবে। এবং দেশে যে একনায়কতন্ত্র ছিল, এইটা তো আওয়ামী লীগের আমলে সোহেল তাজ একবার লিখে দিয়েছিলেন যে একনায়কের কি কি ক্রাইটেরিয়া থাকে এবং কাকে একনায়কতান্ত্রিক সরকার বলে। আপনি যদি ওই স্টেটাসটা বের করে বা তার লেখাটা বের করে দেখেন, তাহলে দেখবেন যে সকল কাউন্টে আওয়ামী লীগ একটা একনায়কতান্ত্রিক স্বৈরাচারী দলে পরিণত হয়েছিল। একটি গণতান্ত্রিক দল যে কিনা সবসময় নির্বাচন করেছে ঠিক মতো, যে কিনা চেষ্টা করেছে মানুষের কাছে থাকার জন্য, সেই দলটা ক্ষমতায় বসে 16 বছরে এইভাবে গণতন্ত্রহীন, সিদ্ধান্তহীন, মানুষের সাথে সম্পর্কহীন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নহীন, টাকার বিনিময়ে পদ পদবি বিক্রি করা, টাকার বিনিময়ে সিদ্ধান্ত বদলানো, টাকাওয়ালা লোকদের সাথে ডিনার করা, লাঞ্চ করা, টাকাওয়ালা লোকদেরকে সাথে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করা, এইগুলিতে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, কয়টা অনুশোচনা আসলে। আর হুম। মানে আমরা বলবো তাদের দলের কাছে অনুশোচনা করা উচিত, দলের লোকদের জি। কাছে মাপ চাওয়া উচিত, জাতির কাছে মাপ চাওয়া উচিত, যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের কাছে মাপ চাওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত, এবং মানে যদি এই বিচারে মাফের প্রমাণিত তালিকা হয় ধরে মাফ চাইতে চাইতে তাহলে মানে সেটা তো শাস্তিও পাওয়া উচিত। না বিশাল এটা একটা তালিকা। না না এটা করতে হবে। কারণ জি। যখন আওয়ামী লীগ শাসন করেছে তখন এরকম তালিকা ধরে ধরে মাপের কথা বলতো, তাহলে নিজেরা মাপ চাওয়ার সময় কেন তালিকা ধরে ধরে করবে না? জি, আমি মনে করি স্পষ্ট না যে ডাক্তার আওয়ামী আব্দুল লীগের তুষার। আমি মনে জি। করি না যে আওয়ামী লীগের সহজে মানে এক দুই শব্দে মাপ চাওয়ার কোনো সুযোগ আছে। অনেক ধন্যবাদ। আমি আনিস আলমগীর, আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা নিশ্চয়ই শুনবো যে শেখ হাসিনা যেভাবে এখন উম, মানে আমি সাউথ চায়না মর্নিং পোস্টের বিষয়টা খুললাম একটু, যে আসলে ঠিক কি বলেছে। তারা শিরোনাম করেছে, বাংলাদেশ হাসিনা রিগ্রেটস স্টুডেন্ট ব্লাডশেড বাট স্ল্যামস ট্রায়াল অ্যাজ জুডিশিয়াল মকারি। ওই যে আমি দেখছিলাম যে আমি ভুল শব্দ ব্যবহার করলাম না, আসলে রিগ্রেট শব্দটা ব্যবহার করছেন তিনি, আসলে সেটাই বলছেন যে প্রশাসনের অপ্রয়োজনীয় রক্তপাত হয়েছে, সেটার জন্য তিনি অনুসূচিত। আপনি আসলে অনুতপ্ত। এটাকে যে অনুতপ্ত, অনুশোচিত বা অনুতপ্ত, যে সেটিকে আপনি কিভাবে দেখছেন, এই অনুশোচনা বা লিডারশিপ রেসপন্সিবিলিটি স্বীকার করে সেটিকে আপনি কিভাবে দেখছেন? তারপর আসি 17 নভেম্বর বা 13 নভেম্বর লকডাউন, আগে এটা একটু ছোট করে শুনি। না, এইটা আমি বারবার বলছিলাম, আওয়ামী লীগের অনুশোচনা অনুতপ্ত হওয়ার যে বিষয়গুলো আছে অবশ্যই হওয়া উচিত। কারণ এত রক্তপাত হলো জুলাইতে, আগস্টে, এতগুলো মানুষ মারা গেল, একটা রাজনৈতিক দল বিদায় নিল, তারা সেটা নিয়ে কথা করবে, কিছু বলবে না একটা সরকার, সেটা তো হতে পারে না। তো আপনি যদি আসলে অনুতপ্ত হয়ে থাকেন, অনুশোচনা হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে আপনার কালেকটিভ লিডারশিপে ভুল ছিল, আপনার প্রশাসনের ভুল ছিল, আপনি এগুলোকে এভাবে চান নাই, তাহলে সেটার জন্য আপনার অনুতপ্ত কেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। এবং এই ক্ষমাটা আমি মনে করি যে এই কোন পত্রিকার সাথে কোন কথা দিয়ে আমি চাইবো না, আমি চাইবো আমার রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত দিয়ে। তারা যেহেতু এখনো কোনো দলটাকে কমিটি বিলুপ্ত করে নাই, তো যেহেতু কমিটি বিলুপ্ত করে নাই, তাহলে কমিটি দিয়ে সেটা চাইতে পারে যে তাদের তাদের রাজনৈতিক কার্যক্রম এখন যেভাবে চলছে সেভাবে করতে পারে। তারা, তাদের ফ্যাক্ট তো আছে, তাদের কমিটি তো এখন এক্সিস্ট করছে। এবং সেটাও আরেক ধরনের মানে আহ, খারাপ কাজ বলবো আমি, যে একটা অভ্যুত্থানের পরে আপনার সরকার পরিবর্তন হয়ে গেল, আপনি সেই সমস্ত
ক্রিমিনাল গুলোকে আপনার পাশে রেখেছেন, যাদের কারণে এত সব ঘটনা ঘটলো। আপনার দলের লোকদের, যে দুর্বৃত্ত লোক যেগুলো ছিল, সেগুলোকে কোনো সাজা দিলেন না আপনি। হুম। আপনি অন্তত 100 লোককে তো আপনি এখান থেকে বহিষ্কার করতে পারতেন, যে এই সমস্ত দুর্বৃত্তরা আমার এখানে থাকবে না। আমরা এমন একটা স্বচ্ছ রাজনৈতিক দল করতে চাই যাদের হাতে রক্ত থাকবে না, যারা এই ঘটনা, জুলাই ঘটনার মধ্যে যদি কারো ইনভলভ হয়ে থাকে, আমাদের দৃষ্টিতে আমরা তাদেরকে ইয়ে করে দেব, বিচার আগেই করে দেব। এখন আপনি কোনো বিচারই করেন না, আপনার শেখ পরিবারের সবাই সবার আগে পালায়, এবং আপনি যে আসবেন, আবার যে এই শেখ পরিবার নিয়ে আসবেন না, আপনি যে এই দুর্বৃত্তদের নিয়ে আসবেন না, তার তো কোনো গ্যারান্টি নাই। তো শেখ হাসিনা যতদিন পর্যন্ত এই গ্যারান্টি জাতিকে দিচ্ছে না, যতদিন পর্যন্ত জুলাই বিষয়ে ওনার রিগ্রেট। গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু এটা কি একটা আভাস, আভাস দেখেন কিনা? কারণ তিনি এটাও কিন্তু একটা সাক্ষাৎকারে না, বলেছেন আমি যে মনে করি যে শেখ নেতৃত্বে হাসিনা, বা বিরোধী দলে থাকা অবস্থায় যে তার পরিবারকেই থাকতে হবে তেমনটা না, মানে এ, সেটি একটা না, বলছে, এটা নট এটা উনি নেসেসারিলি। উনি উনি এটা পজিটিভ কথাবার্তা বলেছেন যে তার পরিবারই থাকবে, সেটাও উনি ক্লিয়ার করেছেন। সেটা আমি সাধুবাদ জানাই যে উনার নেতৃত্বের পরে যে উনার পরিবারে কেউ আসবে নট নেসেসারি, এটা দল থেকে উঠে আসতে হবে। উঠে আসুক, উনিও যদি চেয়ে থাকেন সেটা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই শেখ পরিবারের দুর্বৃত্তরা যারা এখান থেকে টাকা পাচার করেছিল, যারা নিয়ম অনিয়ম যা ইচ্ছা তা করেছিল, তাদের বেলায় উনার দরদ কমে নাই। তো জি। উনি এদের ব্যাপারে উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দ্বিতীয়ত, যে দুর্বৃত্তগুলো আমি যে বলছিলাম, আমি দু চারটা নাম বলতে তো লজ্জা লাগে এদেরকে, যে হাসান মাহমুদের মতো লোকগুলা, বা আরো কাদেরের মতো লোকগুলা, দীপুমনির মতো লোকগুলা, এরা যদি উনার দলে এখনো থেকে থাকে, আরো অনেকগুলো আছে, এই তালিকা অনেক দীর্ঘ। উনি ভালো করে জানেন কারা কারা এই দুর্বৃত্ত, কারা কারা লুটপাটে জড়িত ছিল, কারা কারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল, কারা কারা দেশের টাকা পাচার করেছিল, কারা কারা বিরোধী দলকে দমন হুম। করার ক্ষেত্রে এমন স্বৈরাচারী আচরণ করেছিল। তো উনি যদি এগুলো ঠিক করতে পারেন, তাহলে শুধুমাত্র আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দরজা মানুষ খুলে দেবে। কারণ মানুষ ক্ষমা করতে জানে, ক্ষমা আপনার চাইতেও হবে। আপনি ক্ষমাও চাইবেন না, আপনি যদি মনে করেন যে এইভাবে চলবে, দেশের মধ্যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটা তো ভুল রাজনীতি হবে। এবং জি। শেখ হাসিনার আরেকটা বড় বিষয় হচ্ছে যে শেখ হাসিনাকে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে তার দলের লোকেরা চাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং তাকে একটা ঐক্যের প্রতীক হিসাবে মনে করে তারা। এগুলো সবই তার দলের জন্য পজিটিভ দিক। কিন্তু উনি সেটা কিভাবে ব্যবহার করছেন? উনি কি দুর্বৃত্তদের জন্য যতদিন সাজা দেবেন না, ততদিন তো এটা এটা নিয়ে তার দলের লোকেরও খুশি হবে না। কারণ জি। উনার পরাজয় মানে হচ্ছে যে এ তার পুরো দলেরই পরাজয়, পুরো কর্মী নেতা সবারই পরাজয়, সবারই পলায়ন করা। ওনার পরাজয় মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পলায়ন করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পরাজয়। তারা আজকে কথা বলতে পারে না, তাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে তাদেরকে শাসায়, তাদেরকে আওয়ামী ট্যাগ কেন দিয়ে দেয়। মুক্তিযুদ্ধের পক্ষে কি আর কোনো শক্তি নাই? মানে সব শক্তি শুধু তার দলেই আছে বা তার পক্ষেই আছে? হ্যাঁ, এটা আমরা আগে মনে করতাম যে বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে, এবং তারাই শুধুমাত্র মুক্তিযুদ্ধকে নিয়ে ধারণ করে এ ধরনের যে কথাবার্তা বলে, এগুলো খুব খুব এক ধরনের চেতনা ব্যবসা। কিন্তু সত্যিকার অর্থে 5 আগস্টের পরে আবার এটাও প্রমাণিত হয়েছে, আসলে শুধু এরা যদি ব্যবসা যদিও করে থাকে, সেটা তো এখন প্রমাণিত যে আর মুক্তিযুদ্ধের পক্ষে তো অন্য কেউ নাই। মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ থাকতো, স্বাধীনতা হুম। যুদ্ধের স্মৃতিগুলো যে এইভাবে নষ্ট হচ্ছে, এবং হুম। 32 নম্বর সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলো যে ধ্বংস করা হলো, বাংলাদেশের জি। প্রতিনিয়ত মানে এখানে সেখানে মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে এগুলোকে যে ধ্বংস করা হচ্ছে, ইনক্লুডিং আপনার মনে করেন সেই বিজয় আহ, সরণিতে বঙ্গবন্ধুর সেই বিশাল আকার মূর্তি সহ সারা দেশের মূর্তির কি হয়েছে না হচ্ছে, এই যে প্রতীকী ভাবে বলেন বা যেভাবে বলেন, মুজিব হুম। নামটা মুছে দেওয়ার প্রচেষ্টা যেভাবে বাংলাদেশ থেকে চলছে, তো সেখানে শুধুমাত্র মুজিবকে আওয়ামী লীগের নেতা হিসেবে কল্পনা করছি কেন আমরা, বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ভাবছি কেন? সেই জায়গায় তো অন্য রাজনৈতিক দলগুলো এর কোনো প্রতিবাদ করেনি, বিশেষ জি। করে বিএনপি সহ, এবং আমাদের প্রগতিশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে,
তারা তো এটা নিয়ে কিছু বলেনি। তাতে করে আওয়ামী লীগ আরো বড় গলায় বলতে পারছে যে হ্যাঁ আমরাই তো মুক্তিযুদ্ধের ধারক বাহক, এবং এবং তারা প্রমাণ দিচ্ছে যে তারাই শুধুমাত্র ছিল এবং জি, তারা সোল এজেন্ট হিসেবে ছিল। জি, তো আপনার বক্তব্য স্পষ্ট। আনিস আলমগীর, আমি এইটা নিয়ে, এই প্রসঙ্গটা নিয়ে যদি ছোট্ট করে কিছু যুক্ত করতে চান ডাক্তার আব্দুল লতিফ স্যার, আমার মূল প্রশ্ন আসলে 17ই নভেম্বরকে ঘিরে, যে কি হতে পারে, কি পূর্বাভাস মনে হয়? কি হতে পারে এটা বলা খুবই কঠিন, কেননা রায়ও আমরা জানি না, আর আওয়ামী লীগের কর্মসূচি কি সেটাও আমরা জানি না। আর রায় কি আইন ধারণা সং করতে পারেন? মানে আমাদের দেশের হয় না যে রায় না, আমরা আমি বেশিরভাগ ধারণা সময় করতে আগেই আসলে ধারণা আমি করে ফেলি। আসলে ধারণা করতে পারি না, এই জন্য যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সম্পর্কে আসলে এখন আর বাংলাদেশের মানুষের কোনো শ্রদ্ধা নাই, কোনো শ্রদ্ধা অবশিষ্ট নাই। আঞ্চলিক ভাবে আওয়ামী লীগের কিছু পাওয়ার হাউস আছে যেখানে হয়তো আওয়ামী লীগের লোকজন বেশ হইচই করে, কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে শক্তি, সেই শক্তি নিয়ে মানুষের অনাস্থা আছে। আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ সেই কোনো একটা কর্মসূচি বলা বা সেটাও করে না, আর বলাটাও কিন্তু অবৈধ, কেননা বাংলাদেশে তো তারা নিষিদ্ধ ঘোষিত বা স্থগিত একটি রাজনৈতিক দল, তাদের তো কোনো রাজনৈতিক ঘোষণা কিংবা দেয়া না দেওয়ার কথা না। আর রায় কি হবে এটা তো আমরা একটা আন্দাজ করতে পারি, কেননা হুম, ডেফিনেটলি রায় তার জন্য খুব একটা ইতিবাচক রায় হবে না। ফলে কি ঘটবে এটা আসলে আমাদের জানার জন্য 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা বুঝি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ একমাত্র নয়, এখানে কমিউনিস্ট পার্টি সহ আরো অনেক দল আছে, কিন্তু মেজরিটির শক্তি বলেন বা আহ, দলীয় শক্তি বলেন, এইসব ক্ষেত্রে ওই দলগুলি অনেক ছোট বলে তারা সেরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের শক্তি এই কথা বলে বলে মুক্তিযুদ্ধের বিরাট ক্ষতি সাধন করেছে, কারণ মুক্তিযুদ্ধকে তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দকেও তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে। তারা মুক্তিযুদ্ধকে সার্বজনীন না করে এটা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে, এবং এটা করার ফলে জনগণের একটা বিরাট অংশ মনে করেছে যে এটা মূলত আওয়ামী লীগের যুদ্ধ, এবং এই ব্যাপারটাকে তারা স্থাপন করার চেষ্টা করেছে। আপনি যদি তাদের কোনো বক্তৃতা, কোনো লেখা, কোনো কিছু দেখেন তাহলে দেখবেন সেখানে অন্য কোনো দলের কোনো হুম, নেতা নেত্রী কারো কোনো কৃতিত্বের স্বীকারোক্তি নাই, তাদের কারো কোনো অবদানের কথা বলা নাই। 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেখানে এমনকি আওয়ামী লীগেরও একাধিক নেতা রয়েছে যাদের কোনো শব্দ বা নাম তারা রাখেন নাই। তো এই জিনিসগুলি কিন্তু আসলে একটা আহ, এক ধরনের প্রশ্ন তোলে, মানে প্রশ্ন ওঠে কিন্তু। এবং মুক্তিযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে বিভিন্ন ছোট ছোট কিছু ককাসের মতো তৈরি হয়েছিল, সেইগুলিকে তারা কখনো বৃহৎ ইতিহাসে সম্মানিত করার চেষ্টাও করেন নাই। আহ আহ, বিভিন্ন নেতার নাম আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে কিন্তু এসেছে। হ্যাঁ, সেই নেতাদেরকে, এমনকি তারা আওয়ামী লীগ সমর্থক হলেও তাদেরকে তারা ইতিহাসে কোনো মহিমান্বিত করেন নাই। সবকিছুকে একটি পরিবারের সম্পত্তি বানিয়ে হুম, ফেলেছেন, এবং যা কিছু ঘটেছে যেন একটি পরিবার থেকেই ঘটেছে, এবং বাকি যারা ছিল তারা সেই পরিবারের বন্ধু, এরকম একটা ব্যাপার। মানে আমি এবং আমরা 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 মিলে এটা করেছি, আমি আর আমার বন্ধুরা। এই যে কাণ্ডটা করতে গিয়ে তারা এখন যেটা করেছেন সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে যে ওনারাই মনে হয় মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন। আসলে ওনারা মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন না, মুক্তিযুদ্ধকে প্রোটেকশনের নাম দিয়ে তারা মুক্তিযুদ্ধকে খাঁচাবন্দি করে শেষ পর্যন্ত যখন পালিয়ে গিয়েছেন তখন মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করেছে। জি। আর ওই যে আপনি বলছিলেন যে রায় কি হবে সেটা নিয়ে আন্দাজ করতে পারেন, সেটি ইতিবাচক হবে না। রায়ের পর পরিস্থিতি কেমন হবে সেটি কি আন্দাজ করতে পারেন? রায় আসলে আন্দাজ করা যায় না, রায় আমরা কি করে আন্দাজ করবো, কেননা রায় তো আসলে বিচারকদের বিষয়, এবং রায় আন্দাজ করাটা সঠিকও না, এটা সঠিক প্রক্রিয়া না। আগে থেকে রায় বলা কিংবা আগে থেকে রায় নিয়ে চিন্তা ভাবনা করা, তবে নিশ্চয়ই কঠোর দণ্ড হবে, এটা তো ভাবার কোনো হুম, কারণ নাই হুম, যে এই আদালত, যে আদালত বিচার করছে তার প্রতি কোনো কারণে সফট হবে, এটা তো ভাবার কথা না। এবং এই এইটি তো, এই যে বিচারটা যে হচ্ছে এত দ্রুত সময়ে বিচার করে রায় দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তো একটা চাপ ছিল তো এই আদালতের উপরে যে আহ, প্রতীকী বিচার বা কিছু কিছু হুম। মানুষের বিচার সম্পন্ন করতে হবে। তো মামলা তো একটু কানেকশনের সমস্যা হচ্ছে। একটু কানেকশনের সমস্যা হচ্ছে ডাক্তার আব্দুল লতিফ স্যার, আমি আসি আপনার কাছে। আমি একটু আনিস আলমগীরকে বিচার শুনি। সম্পন্ন করার চাপ তৈরি হতে- তার যারা যারা আহত নিহত হয়েছেন হুম, তারাও তো বলছেন, তাই না? তো রায় তো খুব মানে প্রীতিকর হওয়ার কথা না। জি।
ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। একটু কানেকশনেও সমস্যা হচ্ছিল, যদিও সেটা এখন চলে গেছে। আনিস আলমগীর, আপনার কাছ থেকেও শুনি যে আপনি কি মানে আপনি কি মনে করতে পারেন রায়ের বিষয়ে কোনো আন্দাজ করতে পারেন কিনা? সেটি করা ঠিক না যদিও বলছেন ডাক্তার আব্দুল নূর তুষার, কিন্তু আমরা আসলে দেশের মানুষের মধ্যে এটা একটা বড় আলোচনা, কি হতে পারে রায়, আর রায়ের পরে পরিস্থিতি কি হতে পারে। তাই কি হতে পারে সেটা অবশ্যই আন্দাজ করা যায়, কারণ এদের জন্য বিশেষ বিশেষজ্ঞ হওয়ার তো দরকার নেই। আমাদের ক্ষমতাসীন সরকার যারা থাকে তাদের পক্ষে রায় লেখা হয়। বাংলাদেশের অতীত ইতিহাস গুলো কি বলে, একই তো ঘটনা। এবং এই রায় কি হবে সেটা বিচারক এবং তার আহ লকডাউন সফল করে দিয়েছে একরকম আলোচনা হচ্ছিল, বলছিলেন আপনারা যে ভয়ভীতি সৃষ্টি করা, রাস্তায় লাঠিয়াল বাহিনী বা সরকার এবং আওয়ামী বিরোধী যারা তারাই। এখানে একটা ঘটনা দেখলাম যে মুস্তফা সরোয়ার ফারুকী মাননীয় সংস্কৃতি উপদেষ্টা, তিনি 13 তারিখে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটা বড় আয়োজন করতে চেয়েছিলেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে পূর্ণিমা হলে সেদিন খুব ভালো হতো, ভালোবাসার পূর্ণিমা হবে, এইরকম বক্তব্য দিয়ে। কিন্তু তারপরে আসলে প্রোগ্রামটা কি হলো, নাকি লকডাউন উপলক্ষে তিনি প্রোগ্রামটা বাদ দিয়ে দিলেন? না, ওটা 20 তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ওই দিন তো এই অনুষ্ঠান করলে তাদের পক্ষের লোকেরা তো লাঠি সোটা হাতে রাস্তায় ছিল, তারা কি করে পূর্ণিমা দেখতে আসবে লাঠি হাতে, তাই না? এটা তো সম্ভব না। আর ওই দিন যদি, এটাও আশা করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগের মধ্যে যারা হুমায়ুনের ভক্ত আছেন তারা আসবেন এই উৎসবে, ফলে ওই দিন আসলে উৎসব সফল করার কোনো অবস্থা ছিল না। যারা ফারুকীর ভক্ত, যারা তারাও আসার উপায় ছিল না, কারণ তারা তখন আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত। আবার ওদিকে যারা হুমায়ুন আহমেদের ভক্ত, আওয়ামী লীগ করেন, তাদেরও আসার কোনো উপায় ছিল না। ফলে ওই দিন তো আসলে কোনো অনুষ্ঠান করারই আসলে পরিবেশ ছিল না। হুম। তার এই মানে জন্য মানে এই জন্য এটা 20 তারিখে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুনতে পেয়েছি। জি। আম, আসি এবার তাহলে ওই যে সামনে অনৈক্য যে মানে মানে আমরা যে অনৈক্যটা দিয়ে শুরু করলাম, যে যেটি ডক্টর আলী রিয়াজ সৃষ্টি করে গেছেন বলে আপনারাই বলছিলেন, উম, দুঃখিত। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার বক্তব্য ভাষণ দেওয়ার সময় বলেছেন যে সামনে মহাবিপদ এর শঙ্কা তিনি করছেন যদি রাজনৈতিক অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে নির্বাচনকে ঘিরে। আনিস আলমগীর, নির্বাচনকে ঘিরে ঐক্য তো খুব একটা দেখছি বলে মনে হয় না। জামাত ইসলাম আঙ্গুল বাঁকা করার হুমকি দিয়েছে, জামাতের আমির তো বলেই রেখেছেন যে 26-এ কোনো নির্বাচন হবে না যদি না জুলাই সনদ ইস্যুতে গণভোট নির্বাচনের আগেই সেটি হতে হবে, তাছাড়া 26-এ কোনো নির্বাচনের সম্ভাবনা নাই। পরিস্থিতি বা তারা যে তাদের অবস্থান বদলে এসেছেন এমন কিছু আভাস পেয়েছেন কিনা? যদি অনৈক্য এরকম থেকে থাকে তাহলে আপনি আসলে কত নম্বর বিপদ সংকেত দেখেন সামনে? আমি বিপদ সংকেতের কথা বলবো না, কারণ অনেক যে খুব বেশি দিন স্থায়ী হবে তাও না। কারণ এই জন্যই যে বিএনপি ইলেকশনের জন্য ডেসপারেট। তারা যে কোনো মূল্যে ইলেকশন করবে, এবং আজকেও দেখেন মির্জা ফখরুল তার স্টেটমেন্টে বলেছেন যে আপনার জামাতকে উদ্দেশ্য করে, যদি আপনারা নির্বাচনে না আসেন তাহলে ওই দলটা ভেনিশ হয়ে যাবে বা তাদের ক্ষয়ক্ষতি হবে। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে তারা নির্বাচনে যাবে এবং অন্যদেরকেও আসতে বলছে। এখানে যে অনেককে যে কথাটা বলা হচ্ছে, জুলাই আহ সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আহ বিরোধী যারা, বিএনপি বিরোধী যারা আছে, তাদের এক ধরনের প্রচেষ্টা আছে যে বিএনপি কে সংস্কার বিরোধী হিসাবে একটা ট্যাগ দেওয়া। এই 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 প্রচেষ্টা তারা আগাগোড়া করে যাচ্ছে। বিএনপি এখন সেটা কিভাবে সামাল দেবে সেটা হচ্ছে বিষয়, কারণ বিএনপি সংস্কারের বিরোধিতা করছে না। আবার যে পদ্ধতিতে এই গণভোটের ব্যবস্থা করা হচ্ছে সেটাতে তাদের আপত্তি থাকা স্বাভাবিক, কারণ 17ই আগস্ট যে আহ, সনদে তারা অক্টোবর, স্বাক্ষর হ্যাঁ। করেছিল সেই সনদ তাদের নাই। এটা ভিন্ন ধরনের একটা সনদ আসছে। এবং যে উদ্ভট কিছু প্রস্তাবমালা দিয়ে যে গণভোট করতে যাচ্ছে, সেটাতে নিরক্ষর লোকেরা তো বোঝার কোনো সম্ভাবনা নাই, অক্ষর জ্ঞান সম্পন্ন লোকেরাও যেতে এটা বুঝবে না। তো তাহলে বিএনপির কি করা উচিত? হাঁ বলে দেওয়া? হাঁ তো তারা বলতে পারে না, কারণ এগুলো এখানে অনেকগুলো যেগুলো তারা দ্বিমত পোষণ করেছিল বা ভিন্ন মত দিয়েছিল, এরকম 8-10টা ইস্যু রয়ে গেছে এবং মেজর ইস্যু রয়ে গেছে। তো সেখানে তারা হাঁ কিভাবে বলে? আবার না যদি বলে তাহলে তারা কিভাবে না বলবে? তারা হয়তো তখন এটা বলতে পারে যে আপনারা নাতে ভোট দেন, এবং যেই 17ই আগস্ট, সরি অক্টোবর, আমরা যেটা অক্টোবর, হ্যাঁ। স্বাক্ষর করেছিলাম সেই আলোকে আমরা যদি জিতে আসি আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে তাদের জন্য এটা ইজি হয়, অন্য লোকদের জন্য ইজি হয় যে হ্যাঁ না ক্ষেত্রে এই দ্বিধা দ্বন্দ্ব কেটে কেটে ওঠার ক্ষেত্রে। কিন্তু এই যে এমন এখন যে পরিস্থিতিতে আছে, বিএনপি কোনো কোনো একটা ডিসিশন নেয় নাই, জামাত এখনো ডিসিশন নেয় নাই, সেক্ষেত্রে মানুষও বিভ্রান্তিতে আছে। তারা কি আসলে হ্যাঁ এ ভোট দেবে না না এ ভোট দেবে?
জামাত হয়তো বলবে যে হায় ভোট দেন। কারণ এই যে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যে ইয়েটা হয়েছে, যে স্বাক্ষরটা, মানে যে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন, এখানে যদি আপনি খেয়াল করে দেখবেন যে বিশেষ সুবিধাটা উনি ইয়েদেরকে দিয়েছেন, এই রাজনৈতিক দল, 8টা রাজনৈতিক দল যারা আছে, যারা হুম, বিএনপি বিরোধী যে রাজনৈতিক দলগুলা, এরাই এই সুযোগটা নিয়েছে। কারণ এই সুযোগটা কেন এটা নিয়েছে, কারণ হচ্ছে যে বিএনপিকে তারা যে একটা মাত্র বিষয়ে আপনার সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে একই দিনে ভোট হওয়া, তাই না? ওই একই দিনে ভোট হওয়া মানে ইয়ের দিন, যেদিন ভোট হবে, এই সংসদ নির্বাচন হবে, সেদিন হুম, ভোট হওয়াটা। কিন্তু বাকি যেগুলো ধরেন আপনি, আহ, বাকি যেগুলো যদি হিসাব করেন, তাহলে জামাতের যে ইয়েগুলা, আহ, দাবিগুলা, বিএনপি নোট ও ডিসেন্টকে উপেক্ষা করে, যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ, সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা খর্ব করে আহ, সাংবিধানিক প্রতিষ্ঠান, মানে কমিটি যেগুলো, ইলেকশন কমিশন সহ ন্যায়পাল গঠন সহ এবং অন্যান্য যেগুলো করা হয়েছিল, যে এই প্রস্তাবগুলো গণভোটে দেওয়ার জন্য জামাতের মূল উদ্দেশ্য এখানে পূরণ হয়ে গেছে, এগুলো একটু গণভোটে চলে এসেছে এখন। তাহলে বিএনপি যেভাবে বলেছিল যে নোট অফ ডিসেন্ট দিয়ে, সেটা আর হুম, থাকছে না। এখন এগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বিরোধী দলে যারা থাকবে তাদেরই কণ্ঠ এখন সোচ্চার হবে। এবং তারা সেই তুলনায় আমি মনে করি যে যে 8 দল বিএনপির তুলনায় হুম, মানে এগিয়ে এসেছে, এগিয়ে আছে, এবং তাদের দাবিগুলো পূরণ হয়েছে। আর বিএনপি যদি আহ, না ভোটের পক্ষে প্রচার চালায়, তাহলে আমি যেটা আগে বলছিলাম, তাদেরকে সংস্কার বিরোধী হিসাবে ট্যাগ দিতে পারে। এখন বিএনপি আসলে কোন দিকে যাবে, কিভাবে হুম, এটার না ভোট এবং হা ভোটের এই বিষয়টা সমাধান করবে, আমি এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আভাস পাচ্ছি না। কিন্তু জি। এইটুকু আভাস আনিস পাচ্ছি যে আলমগীর, তারা একটা আভাস নির্বাচনের কিন্তু, ব্যাপারে বদ্ধপরিকর, নির্বাচনে তারা যাবেই। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ আনিস আলমগীর। একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে আমি ডাক্তার আব্দুল তুষারকেও এই বিষয়টা জিজ্ঞাসা করতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সম্প্রতি একটা আলোচনায় বলেছেন, মানুষ গণভোট বোঝে না, জুলাই সনদ বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। আর জয়নাল আবদিন ফারুক, সাবেক চিফ হুইপ বিএনপির এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি কিন্তু গণভোটের নায়ের পক্ষে, না ভোট দেবার জন্য তিনি তিনি ইতিমধ্যেই বলেছেন। এই ভাষণের আগে বিএনপির একটা না ক্যাম্পেইনও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব হুম। মিলেই আমি আসলে জিজ্ঞাসা করতে চাই, ডাক্তার আব্দুল তুষার, কি মনে হয় বিএনপি আসলে ঠিক কি করবে, কি প্রচারণা করতে পারে বলে মনে হয়, যে অবস্থান দেখা যাচ্ছে তার বিএনপি প্রেক্ষিতে? জি। প্রচারণার চেয়ে বড় বিষয় হচ্ছে যে 4টা প্রশ্নে একটা হ্যাঁ, এই জিনিসটা আসলে অবাস্তব একটি ব্যাপার। কেননা আপনার কাছে মনে হতে পারে যে প্রশ্ন 1, 2 আর 4 ঠিক, আমার কাছে মনে হতে পারে প্রশ্ন 1, 2 আর 3 ঠিক। তাহলে আমি কেন তিনটাতে আলাদা আলাদা ভাবে হ্যাঁ না দিয়ে, যেটা আমার পছন্দ না সেটা তো হ্যাঁ দিয়ে দিব? এটা কিন্তু আসলে কোনো সদুত্তর আহ, পাওয়া যায় নাই, এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায় নাই। দ্বিতীয় হচ্ছে, 2 নম্বর যে ধারাটি রয়েছে সেখানে বলা আছে আরো 30টি বিষয়ে যেগুলিতে দলগুলি একমত হয়েছে। তার মানে ওই দ্বিতীয় প্রশ্নের মধ্যে আরো 30টা প্রশ্ন আছে। হুম, ওই 30টার ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে, কোথাও কারো 15, কারো 16, কারো 11, সেই বা কেন ব্ল্যাঙ্কেট হ্যাঁ দিবে? তার মানে জনগণকে তার মতামত হ্যাঁ দেওয়া অথবা না দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। কারো যদি দুইটা না মনে হয়, তারপরও সে না দিতে চাইলে 4টাকে না দিতে হবে। আবার কারো যদি দুইটা হ্যাঁ মনে হয়, সে হ্যাঁ দিতে চাইলে 4টাকে হ্যাঁ দিতে হবে। অর্থাৎ মাঝখানে কোনো সুযোগ নাই, এবং অনেক ভাবেও হওয়ার ভেতরে একটা সমস্যা আছে। আর বিএনপি তো তাদের 31 দফা সংস্কার প্রস্তাব করেছিল, যে 31 দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতে বহু আলোচনা এই ঐকমত্য কমিশনে হয়েছে, এবং সেইখানেও দলগুলি একমত হয়েছে। কেননা প্রচুর প্রস্তাব ওইখানেও ছিল যেগুলো অন্য দলও করেছে, অন্যরাও করেছে, কিন্তু সেগুলো জেনুইন সংস্কার প্রস্তাব। ফলে বিএনপি কিন্তু এটাও বলতে পারে যে আমরা আমাদের 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, যেগুলি 31 দফায় নাই সেগুলো জুলাই সনদ থেকে নিব, বলতে পারে কিন্তু। কেননা বিএনপি অভিযোগ করেছে এর মধ্যে যে যে জুলাই সনদ ঘটে যাচ্ছে আর যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন দুইটা এক না। বিশেষ করে নোট অফ ডিসেন্টের যে বিষয়টি, এটাতে তাদের ঘোরতর আপত্তি আছে, যে তুলে ফেলে দেওয়া হচ্ছে নোট অফ ডিসেন্ট। আর এই গণভোটের 4 নম্বর প্রশ্নে বলা আছে
যে দলগুলি ওই 30টি এবং অন্যান্য 3টি প্রশ্ন বাদ দিলে আর যা বিষয় আছে সেগুলি ভোটারদের কাছে তাদের দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তো তার মানে তো আপনি শুধুমাত্র বিজয়ী দলগুলিকে তাদের দলীয় প্রতিশ্রুতি পালন করার সুযোগ দিয়ে দিলেন, কিন্তু জুলাই সনদ প্রণয়নে কি শুধুমাত্র বিজয়ী দলগুলি অংশ নিয়েছিল নির্বাচনে? তা তো না। তাহলে অন্য দলগুলির মতামত আপনি অগ্রাহ্য করে দিলেন, যে ভোটে জিতে আসলে বাকিগুলো আর করতে পারবে, আর ভোটে জিতে না আসলে পারবে না। তো তার মানে কি হলো? তার মানে আপনি একটা বিরাট সংখ্যক আহ বিষয়ে সিদ্ধান্ত দলের কাছে ছেড়ে দিলেন। তো দলের কাছে সিদ্ধান্ত ছাড়ার জন্য তো গণভোটের দরকার নাই। তাই বিএনপি প্রচুর কিছু, মানে অনেক ধরনের যুক্তি দিতে পারে। কোন যুক্তিটা তারা দিবেন আমরা জানি না। এমনকি আমার কাছে মনে হয় যে বিএনপি এটাও হয়তো বলতে পারেন যে এই গণভোটে না ভোট দিলে তাদের কোনো অসুবিধা নাই। সরাসরি হয়তো না বললো না, কিন্তু বললো আপনারা মনের ইচ্ছা মতো না অথবা হ্যাঁ দেন, আমাদের এই গণভোটের সঙ্গে আমাদের সম্পর্ক জি, নাই, আপনারা আমি একটু ভোটাররা মনের ইচ্ছা মতো হ্যাঁ না দেন। আমার এটা এটা একটু কিন্তু বলতে মানে পারে, যে কোনো লোক জি বলতে পারে যে আপনাদের নিশ্চয়ই। মনের ইচ্ছা মতো দেন, এখানে বিএনপির কোনো সে নাই, এটা বলতে পারে। কিন্তু বললে যেটা ঘটবে, বিএনপি এই গণভোটটাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু জুলাই সনদটা ঠিকই থাকবে, কারণ জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। এবং তারপরে তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে, দলের সাথে যেগুলো মিলবে সেগুলো করবে, যেগুলো মিলবে না করবে না, মানে অনেক স্কোপ ওপেন করে দেওয়া হয়েছে। হুম, এবং এই এই ওপেন করে দেওয়ার বিষয়টা এই ঐকমত্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকারই করেছেন, এইভাবে একটা গণভোট আয়োজন করে। জি। আমি আসলে এই একদম শেষ করে ফেলতে চাই প্রোগ্রামটা। কিন্তু এই বিষয়টা একটু জানতে চাই। এটা যে আপনাদের কি মনে হয়? সামনে গণভোটে কি হ্যাঁ জিতবে? না জিতবে? কত শতাংশ মানুষ ভোট দিতে পারে? আপনাদের একটা বিশ্লেষণ, ধারণা মানে এই অবস্থার প্রেক্ষিতে আপনাদের ধারণা সম্পর্কে জানতে চাই। ডাক্তার আব্দুল তুষার, আপনিও যদি এইটুকু বলেন খুব সংক্ষেপে এই প্রশ্নগুলো। এই এই গণভোটের সঙ্গে আমাদের সাধারণ মানুষের সম্পর্ক তো খুবই কম, কারণ সাধারণ মানুষ এই গণভোটের বিষয়গুলো বোঝে না। মানে এমনিতেই একটা সিঙ্গেল কোশ্চেনের গণভোট যখন হয়েছে এর আগে, তখন আমরা দেখেছি অতি অল্প সংখ্যক মানুষ এসেছে। কারণ মানুষ মনে করেছে কিছু লোক হ্যাঁ দিলেই হবে, অনেকটা হুম, জানাজার নামাজের মতো। সব লোক তো জানাজার নামাজ পড়তে যায় না, কমিউনিটির একটা অংশ যদি জানাজার নামাজ পড়ে তাহলে জানাজার নামাজটা হয়ে যায়। সেই রকম গণভোটের বেলা মানুষ মনে করে যে ঠিক আছে, মানুষ তো হ্যাঁ দিবেই, যারা হ্যাঁ পার্টি তারা মনে করবে যে হ্যাঁ তো দিবেই, তো আমার যাওয়ার দরকার কি, হ্যাঁ জিতে যাবে। আর যে না দিবে সে চিন্তা করবে আমি না দিই বা লাভ কি, এই জিনিসটা আমার পছন্দ না, এত কষ্ট করবো কেন, তারাও আসে না। তো যে কারণে আমরা দেখেছি যে এর আগে যে গণভোটগুলি হয়েছে, একমাত্র জিয়াউর রহমান সাহেবের সময় যে গণভোট, যেটা ওনার আহ, শাসনকালীন সময় জনগণ সন্তুষ্ট কিনা এরকম একটা প্রশ্ন ছিল, হুম, ওইটা বাদে বাকি কোনো গণভোটে অফিসিয়ালিও কোনো বৃহৎ সংখ্যা দেখানো সম্ভব হয় নাই। ওই গণভোটটাতে একটা সংখ্যা ছিল যেটা আমার অবিশ্বাস্য ছিল, প্রায় 99%-এর কাছাকাছি, 97-98% সম্ভবত, আমি তখন অনেক ছোট। তো এছাড়া কাগজে কলমে ভোটের পার্সেন্টেজ যাই হোক না কেন, সাধারণত গণভোটে 20%, 18%, 25% লোক হয়, আর হয় না। তো তার মানে এই গণভোটটা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু একটা কথা আছে, যেহেতু গণভোট আর ভোট একসাথে হবে, তাতে করে বহু মানুষ একসাথেই ভোট দিতে পারছে, দিয়ে হুম, দিবে, তাতে করে ভোটের পার্সেন্টেজ আর গণভোটের পার্সেন্টেজ সমান হয়ে যেতে পারে, একটা সম্ভাবনা আছে, বা কাছাকাছি হতে হুম, পারে। হুম, আপনি ঢুকবেন শুধু গণভোটটা না দিয়ে বের হয়ে যাবেন, দিলেন না ভোটটা, অ্যাবস্টেইন করলেন, এটা তো হতে পারে। আর আমরা তো এখনো জানি না, এই সরকার তো বাধ্য করে, যদি এরকম করে যে আগে গণভোটে হ্যাঁ না দেওয়ার পরে আপনার হুম, ব্যালট ওপেন হবে, তাহলে জোর করে হ্যাঁ না ভোট দিতে বাধ্য করবে আর কি। তো জি। সেরকম আল হলে পরে আমার কাছে মনে হয় যে মানুষ বিরক্ত হবে এবং তাতে করে নায়ের দিকে পাল্লা ঝুঁকে পড়তে পারে। আর জি। কিছু কিছু দল তো অবশ্যই না ক্যাম্পেইন করবে। আওয়ামী লীগ লুকিয়ে আছে বা পালিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কি আর ভোট দিতে যাবে না? কোনো কারণে যদি আওয়ামী লীগ গণভোটকে না দিতে বলে, তাহলে তো একটা বিরাট সংখ্যক ভোট নাতে পড়ার সম্ভাবনা আছে। আনিস আলমগীর, আপনার বিশ্লেষণ। এটা তো আওয়ামী লীগ যদি নাতে ভোট দেয়, আহ, তা আওয়ামী লীগ ভোট দিতে যাবে কিনা সেটা তো বড় কোশ্চেন, কারণ তো আওয়ামী লীগ ভোট বর্জন করার আহ্বান জানিয়ে দিয়েছে। তো আওয়ামী লীগের নাই ভোট দেওয়ার, বা যদি যায়ও, এটা খুবই যে সিগনিফিকেন্ট হবে তা না। এখানে পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। বিএনপি যদি না ভোটের পক্ষে সুর তোলে, আপনি যেভাবে বলছিলেন, দু হুম, একজন নেতা ওইভাবে বলছিল, তাহলে এটা একটা ডিজাস্টার হবে। এটা কোনোভাবেই জেতার কোনো সম্ভাবনা নাই। কারণ ভোটের অঙ্কে অন্যদের এই ভোট নাই যে এটা কি জিতিয়ে আনতে পারবে, এটা হাঁ করতে পারবে।
কারণ অতি নগণ্য বিএনপি, জামাত এবং আদার্সদের যে ভোট, জনগণ তো নিজে বুঝে না এটা। তো জনগণের তো এটা মাথা ব্যথাই নাই। তো জনগণকে বুঝাবে যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কথায় তো তারা মোটিভেটেড হয়ে দিতে যাবে। তো বিএনপির কথায় যদি তারা মোটিভেটেড হয়, না ভোট দেয়, তাহলে তো এখানে না ভোটেরই জেতার সম্ভাবনা আছে, হ্যাঁ ভোটের কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই। আর আব্দুল নতুর শাহ যেটা বলছিলেন যে এইটাতে এমনও হতে পারে যে তারা ছেড়ে দিল, আপনাদের ইচ্ছা আপনারা দেন, আপনাদের ইচ্ছায় ভোট দেন, এটাও কিন্তু একটা বার্তা যে বিএনপি না ভোটের পক্ষে। তো বিএনপি আসলে এটা কিভাবে ট্যাকেল করবে, এটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু। কারণ আগামী নির্বাচনটা এখন যেটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে বিএনপি কে সংস্কার বিরোধী হিসাবে ট্যাগ দেওয়ার এক ধরনের প্রচেষ্টা এই রাজনৈতিক দলগুলো থেকে করা হবে। আর বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই মুক্তিযুদ্ধের শক্তি, এবং জামাত সহ অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে জামাত একটা স্বাধীনতা বিরোধী শক্তি, এবং গণহত্যায় তারা অংশ নিয়েছিল 71-এ। আর যেটা তারা ওই রাজনৈতিক দলগুলো সম্পর্কে যেটা বলতে পারে, তারা ইতিমধ্যে যেটা শুরু করেছে এই যে ইসলামের নামে, কিংবা এটা এটা কি বলবো, মানে মোরাল জাস্টিসের নামে যেটা শুরু করেছে, একে ধরো ওইখানে মারো, একে ধরো। আজকে আমি দেখছিলাম যে আহ কোন একটা জায়গায় একজন সঙ্গীত শিল্পী না কাকে জানি পিটাচ্ছিল, বা এরকম যে সমস্ত উদ্ভট উদ্ভট আহ জিনিস নিয়ে আসতেছে এক একটা। নারীরা কয় ঘন্টা কাজ করবে কি করবে না, এবং এই সমস্ত তালেবানি দৃষ্টিভঙ্গি, আমি বলবো এখানে তালেবানি দৃষ্টিভঙ্গি বললে আমার মনে হয় এখানে সহজ হয়। কারণ তালেবানদের সাথে যেগুলো মিল আছে, ওই জিনিসগুলোই এখন একটার পর একটা উঠে আসতেছে। এবং এইটা উঠে আসতেছে বলে, তাহলে এই শক্তি যদি আসলে ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রের কি হবে, সেটাও বিএনপির তরফ থেকে উদ্বেগ ভালো করে প্রকাশ করা যায়। বিএনপি তখন এটাকে হাইলাইট করবে, এরা একটা রাজাকার এবং এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পশ্চাৎপদতায় অংশ নিচ্ছে। বিএনপির এইটা হচ্ছে ক্যাম্পেইন থাকবে, আর তাদেরকে ঘায়েল করবে তারা জুলাই চেতনা হুম। বাস্তবায়ন করতে চায় না। এখন জুলাই চেতনা এখন এত 1.5 বছরে এসে আসলে কোন পর্যায়ে আছে, মানুষের হৃদয়ে আছে কি, নাকি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে জুলাই নিয়ে। কারণ জুলাইয়ের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের কর্মকাণ্ড তো খুব সুখকর বলে হুম। মানুষ নিতে পারছে না। এমন কোন ইনস্টেন্স তারা দেখাই নাই যে জুলাই যোদ্ধাদেরকে মানুষ শ্রদ্ধা করবে, কিংবা এই জুলাইয়ের চেতনা নিয়ে যে সরকার চলতেছে, এই সরকারের এমন কোনো কাজ তারা দেখে নেই যে এই সরকারকে মাথা তুলে নেওয়ার জন্য তারা এরকম আরেকটা সরকার চাইবে জুলাই চেতনায় সমৃদ্ধ। সবগুলো মানে ক্রিটিক্যাল হয়ে আছে। তা আমার হুম। আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা আমি আবারও বলতে চাই, সেটা হচ্ছে বিএনপি যদি না এর পক্ষে যায়, এই ভোট কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই। বিএনপি জি। এই ভোটকে হাঁ করতে হলে বিএনপি কে জোরে সোরে হাঁ এর পক্ষে ক্যাম্পেইন করতে হবে।